হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ইনসিডিয়াস মুভির চ্যাপ্টার 2, যেটা ইনসিডিয়াস চ্যাপ্টার 1 এর ডিরেক্ট সিকুয়েল। তাই এই মুভির এক্সপ্লেনেশনে অনেক জিনিস আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। এজন্য ইনসিডিয়াস চ্যাপ্টার 1 এর ভিডিওটি আপনারা চাইলে দেখে আসতে পারেন, যার লিংক আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো মুভি শুরু হয় 1986 সালে ল্যাম্বার্ট পরিবারকে দেখিয়ে, যেখানে আমরা ইয়াং লরেন্স এবং পুলিশকে দেখতে পাই। 8 বছরের জশ এই সময়ে তার ছেলে ডাল্টনের মতোই লরেন্স এলিসকে তাদের বাড়িতে নিয়ে আসে, তার সহকারী কার্লকে সঙ্গে করে। জশ ছোটবেলার কিছু ছবি দেয়, যে ছবিগুলো আমরা চ্যাপ্টার 1 এ দেখেছি। এইসব ঘর ইনভেস্টিগেট করার পর জশের ঘরে গিয়ে পৌঁছালে জশের পেছনে আলমারির কাছে এসে অ্যালিস সেই ভূতের উপস্থিতি অনুভব করে। তখনই আলমারি খুলে অ্যালিস সেখানে হাত ঢোকালে তার হাতে জীবন্ত নখের আঁচড়ের দাগ বসে যায়। অ্যালিসের মতে জশের আত্মা যখন অশরীরী জগতে যায়, তখন এক বুড়ির আত্মা জশকে ফলো করে এই জগতে আসতে চলেছে। এবার অ্যালিস জশের সব মেমোরি ডিলিট করতে সাহায্য করে, যাতে সে আর অশরীরী জগতে যেতে না পারে। এরপর সিন চেঞ্জ হয়ে বর্তমানে আসে, যেখানে আমরা রেনাইকে দেখতে পাই, যে একজন পুলিশ অফিসারের সাথে বসে আছে। সে বলে অ্যালিসের খুনের জন্য তার স্বামী জশ দায়ী নয়। তখন রেনাই পুলিশকে বলে তার ঘরে কিছু অলৌকিক কার্যকলাপ হচ্ছে। পুলিশ অফিসার বিশ্বাস না করে বলেন, অ্যালিসের গলার ফিঙ্গারপ্রিন্ট যদি জশের ফিঙ্গারপ্রিন্টের সাথে মেলে, তাহলে তার উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ল্যাম্বার্ট পরিবার এরপর লরেন্সের বাড়িতে শিফট করে। রাতে রেনাই পিয়ানো বাজানোর আওয়াজ শুনতে পায়। এরপর রেনাই সেখানে গেলে সে কাউকেই দেখতে পায় না। এরপরে রেনাইয়ের সাথে কিছু অলৌকিক কার্যকলাপ ঘটতে থাকে। এই ব্যাপারটা জশকে জানালে সে বলে অ্যালিসের এখানে আসার পর সব নর্মাল হয়ে গেছে, তাই এখন যা ঘটছে সেটা হলো সম্পূর্ণ মনের ভুল। এবার আমরা স্পেক্স এবং টাকারের বাড়িতে দেখতে পাই। হঠাৎ বেসমেন্টের দরজা খুলে গেলে তারা সেখানে প্রবেশ করে এবং প্রচুর কেস স্টাডির উপর বানানো টেপ রেকর্ডার পড়ে থাকতে দেখে। সেখানে ল্যাম্বার্ট পরিবারের কেস স্টাডির উপরও বানানো 1986 সালের একটি টেপ রেকর্ডার পড়ে থাকে। তখন তারা সেটা প্লে করে, ফলে জলের উপর যে স্টাডি করা হয়েছিল সেটার ফুটেজ তারা দেখতে পায়। কিন্তু ওই সময় টাকার লক্ষ্য করে জশের পিছনে কেউ যেন দাঁড়িয়ে আছে, যাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এরপরের সিনে আমাদের ডাল্টনের রুম দেখানো হয়। লরেন্স ডাল্টনকে ঘুম পাড়াতে এসেছিল। ঘুমন্ত অবস্থায় ডাল্টন বলে ওঠে লরেন্সের পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। লরেন্স পিছন ফিরে দেখলে সে কাউকেই দেখতে পায় না। সে ভাবে ডাল্টন হয়তো ঘুমের মধ্যে বলে ফেলেছে। এরপর লরেন্স নিজের রুমে চলে যায়। রাতে ঘুমানোর আগে লরেন্স যখন ওষুধ খাচ্ছিল, তখনই আয়নায় একজন অশরীরীকে সাদা গাউন পরে দেখতে পায়। লরেন্স তার পিছু নিলে কিছুক্ষণ পরে সে উধাও হয়ে যায়। দরজা খুলতে এসে দেখেন সামনে কাল দাঁড়িয়ে আছে। তখন ওই ব্যাপারটা জশকে জানালে জশ রেগে গিয়ে তাকে বলে তিনি যেন তার নতুন করে বাড়িতে ভূতের কথা না তোলেন, কারণ সে চায় না তার পরিবার আবার এই সব ঝামেলার মধ্যে পড়ুক। পরের দিন সকালে ডাল্টন তার মাকে জানায় আগের দিন রাতে ঘুমানোর সময় সে তার ঠাকুমার পিছনে এক অশরীরীকে সাদা গাউন পরে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তখন ডাল্টন নিজেকে জাগানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ায়। তখনই সে তার বাবার গলায় আওয়াজ শুনতে পায়। ডাল্টন লুকিয়ে দেখে তার বাবা জশ অদৃশ্য কারোর সাথে কথা বলছে। এরপর থেকেই ডাল্টন তার বাবাকে ভয় পেতে শুরু করে। পরক্ষণে তাদের ফোনে পুলিশ অফিসারের কল আসে। সে বলে অ্যালিসের গলার ফিঙ্গারপ্রিন্টের সাথে জশের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। এটা শুনে রেনাই অবাক হয়, কারণ সে জানতো অ্যালিসের মৃত্যুর জন্য জশ দায়ী, কিন্তু তথাপি সে খুশি হয়ে যায়। তখন সে দেখতে পায় তার রুমে একজন অশরীরী সাদা গাউন পরে বসে আছে। রেনাই তাকে ফলো করলে হঠাৎ ক্যালির রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। তখন রেনাই সেখানে গিয়ে দেখে দরজা কেউ ভেতর থেকে লাগিয়ে রেখেছে। দরজায় কান পেতে ওপার থেকে অপার্থিব গলায় আওয়াজ শুনতে পায়। তখন সে অনেক কষ্ট করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে সেখানে কেউ নেই। এরপর নিচে ছুটে গেলে সামনে রাখা জিনিসপত্রগুলো হঠাৎ ছিটকে পড়ে যায়। আর তখনই পিছন থেকে এসে সাদা গাউন পরা অশরীরী তার উপর জোরে চেঁচিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর রেনাই তখনই অজ্ঞান হয়ে যায়। এরপর লরেন্স স্পেক্স আর টাকারের সাথে দেখা করে তাদের জানায় তাদের বাড়িতে আবার সেই অশরীরীর আগমন শুরু হয়েছে। তখন তারা লরেন্সকে নিয়ে বেসমেন্টে গিয়ে সেই ভিডিওটা দেখায়। ভিডিও ফুটেজে ব্রাইটনেস বাড়ালে তারা যা দেখতে পায় তাতে সবাই অবাক হয়ে যায়, কারণ ছোট জশের পিছনে বর্তমানে জশ দাঁড়িয়েছিল। কিন্তু তা কিভাবে সম্ভব তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক দেননি তারা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এরপর তারা অ্যালিসের সহকারী কার্লকে ডেকে পাঠায়। অ্যালিসের আত্মার সাথে কন্ট্যাক্ট করার জন্য নিজের প্রক্রিয়া শুরু করে তারা অ্যালিসের আত্মার সাথে কন্ট্যাক্ট করতে সক্ষম হয়। তারা আত্মাকে জিজ্ঞেস করে এই ভূত আসলে কি চায়। তখন কার্লের সামনে পড়ে থাকা ডাইস উত্তর দেয় কিল। এরপর তারা জিজ্ঞেস করে অ্যালিসের আত্মা এখন কোথায়। তখন উত্তরে আসে সিটি অফ অ্যাঞ্জেলস। তখন লরেন্স বলে এটি আসলে একটি পুরনো
পুরনো হাসপাতাল, যেখানে এক সময় তিনি নার্স হিসেবে কাজ করতেন। এরপর তারা সবাই সেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। হাসপাতালে ঢুকে একটি গার্ড ডেমনের উপস্থিতি অনুভব করে। লরেন্স বলে এই রুমটা এক সময় আইসিইউ হিসাবে ব্যবহার করা হতো। তখনই লরেন্সের কিছু ঘটনার কথা মনে পড়ে যায়। আসলে ওই রুমে পার্কার ক্রেস নামক এক রোগী অ্যাডমিট ছিলেন। একদিন লরেন্সের সাথে জশ হাসপাতালে আসে। তখন সে তার সাথে পার্কারের রুমে প্রবেশ করে। পার্কার হঠাৎ জশের উপর হামলা করে দেয়। কিছুদিন পরে লরেন্স হাসপাতালের লিফটে করে নিচে নামছিল। তখন লিফটে পার্কার ক্রেনকে আবার দেখতে পায়। তখন লরেন্স রিসেপশনে এসে জিজ্ঞেস করে পার্কার কেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, কারণ তাদের তো শুয়ে থাকার কথা। তখন রিসেপশনের মহিলাটি বলেন পার্কার তো অনেকদিন আগেই সুইসাইড করেছেন, তাহলে কিভাবে সম্ভব যে লরেন্স তাকে লিফটে দেখলো। এরপর আমরা জশকে কোনো এক অশরীরের সাথে কথা বলতে দেখি। সেই ছায়ামূর্তিটি জশকে তার পরিবারের লোকদের মারার জন্য ফোর্স করছিল, কিন্তু জশ চিৎকার করে বলে দেয় সে তা করতে পারবে না। এরপর রেনাইয়ের জ্ঞান ফিরে আসে। সে সামনে জশকে দেখতে পায়। সে মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে জশ বলে তার মেয়ে নিজের রুমেই রয়েছে। তখন রেনাই তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা জশকে জানালে জশ তখন রেগে যায়। সে এই সব ব্যাপারে ভয় পাচ্ছে বলেই আরো বেশি করে অশরীরীদের দেখতে পাচ্ছে। এদিকে হাসপাতাল তারা পার্কারের ফাইল থেকে তার বাড়ির ঠিকানা খুঁজে পায়। পার্কারের প্রত্যন্ত বাড়িতে গিয়ে পৌঁছালে দেখে তার রুমটা মেয়েদের রুমের মতো করে সাজানো, কিন্তু তারা বুঝতে পারে না পার্কার আসলে ছেলে ছিল, তাহলে কেন তার রুমে মেয়েদের মতো সাজানো। তখনই টাকারের হ্যান্ডি ক্যামেরায় একটি মেয়েকে দেখতে পাওয়া যায়। সেই মেয়েটি তাদের সেখান থেকে চলে যেতে বলে। এরপর কাল এসে আবার আত্মার সাথে সংযোগ স্থাপন করে। তাকে জিজ্ঞেস করে কেন সে তাদের পার্কারের বাড়িতে আসতে বলেছে। তখন ডাইস থেকে উত্তর আসে মোর্স, যা একটি ল্যাটিন শব্দ এবং এর অর্থ হলো মৃত্যু। তখন লরেন্স দেয়ালে লাগানো ছবি দেখতে পায়। ছবিতে পার্কারের সাথে একজন সাদা গাউন পরা মহিলা দাঁড়িয়েছিল। লরেন্স বলে সে তার বাড়িতেও এই সাদা গাউন পরা মহিলাটিকে দেখেছে। আসলে এই মহিলাটি ছিল পার্কারের মা। তখনই সেই সাদা গাউন পরা আত্মাটি তাদের উপর আক্রমণ করে। তারা বুঝতে পারে অ্যালিস তাদের এখানে আসতে বলেননি, বরং পার্কারের মা তাদেরকে ছলনা করে এখানে ডেকে এনেছে। তখনই বন্ধ দেওয়ালের উপর থেকে পচা গন্ধ ভেসে আসে। দেখা যায় এটি একটি ক্রিকেট রুম। সেখানে প্রবেশ করে ওয়েডিং ড্রেস পরিহিত কিছু মহিলার পচা গলা মৃতদেহ দেখতে পায়। পাশের একটি বাক্সে কিছু পোলার কাটিং পায়, যেখানে একটি খাবারের শিরোনাম লেখা ছিল, যা ছিল ব্রাইট ইন ব্ল্যাক। তখনই তারা বুঝতে পারে রুমে যেসব লাশ দেখতে পাচ্ছে সেগুলো ব্রাইট ইন ব্ল্যাকের ভিকটিমদের মৃতদেহ। আর সেখানে ব্রাইট ইন ব্ল্যাকের ওয়েডিং লিস্টেও দেখতে পায় তারা। আসলে ব্রাইট ইন ব্ল্যাক কোনো মহিলা নয়, সেটি ছিল পার্কার ক্রেন। সে মূলত ওই ব্ল্যাক গাউন পরে সকল মহিলাদের খুন করত, আর তাকে খুন করতে বাধ্য করত তার মা। ছোটবেলায় জশ যে বুড়িকে দেখত সেটা আসলে আর কেউ নয়, পার্কার ক্রেনই ছিল। আর এই ব্রাইট ইন ব্ল্যাক অর্থাৎ পার্কার জশের বডি প্রজেস্ট করে নিয়েছে। বাড়ি ফিরে সে লরেন্স রেনাইকে সবকিছু জানায়। এরপর কার্ল, স্পেক্স আর টাকারকে নিয়ে তারা একটি প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী তারা জশকে ওষুধ দিয়ে অজ্ঞান করে তার মধ্যে থেকে পার্কারের আত্মাকে বের করবে। ভেতরে তার সাথে কথা বলার জন্য শুধুমাত্র কার্ল যাবে, আর বাকি দুজন বাইরে সিগন্যাল দেওয়ার জন্য ওয়েট করবে। কার্ল যদি দরজা না খুলে তাহলে রেনা এসে দরজা খুলবে। কার্ল নিজের পরিচয়ে সহকারী বলে ঘরে প্রবেশ করে, জশকে পানি আনতে বলে, আর তাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন রেডি করতে থাকে। তখনই জশ সেখানে চলে আসে। সে তার হাতের পিছনে কিছু লুকিয়ে রেখেছিল। কার্ল জিজ্ঞেস করে তার হাতের পিছনে কি আছে। জশ তখন উত্তর দেয় সেটা তোমার ডাইসকে জিজ্ঞেস করো। তখনই উত্তর আসে নাইফ। জশ তখন ক্ষিপ্ত হয়ে কার্লের উপর আক্রমণ করে। বাইরে থাকা স্পেক্স আর টাকার এই কথোপকথন শুনে দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করে, কিন্তু তারা তিনজনকে সামলাতে ব্যর্থ হয়। এরপর জশ রেনাইকে মেসেজ করে বাড়িতে আসতে বলে। কার্লের জ্ঞান ফিরে আসলে সে নিজেকে অশরীর জগতে দেখতে পায়। সেখানে তার সাক্ষাৎ হয় আসল জশের সাথে। তখন এক অদ্ভুত একটি আত্মা তাদের জশের পুরনো ঘরের দিকে আঙ্গুল তুলে বলে তোমার বাচ্চা তার কাছে যাচ্ছে। সেই ঘরে তারা একজন লোককে দেখতে পায়, আর এই আত্মাকেই মূলত রেনাই আগে দেখতে পেত, যা আমরা ইনসিডিয়াস চ্যাপ্টার 1-এ দেখেছি। তখনই জশ ছুটে গিয়ে তার পুরনো ঘরের দরজায় নক করে। আর এটা ছিল সেই সময় যখন জশ চ্যাপ্টার 1-এর দরজায় নক শুনতে পেয়ে দরজা খুলে দেখেছিল সেখানে কেউই নেই। অর্থাৎ এটা জশেরই আত্মা ছিল, যে সেই সময় তাদের পুরনো বাড়ির দরজায় নক করেছিল। তখনই জশের আত্মা দেখে তার মেয়ে কেলিকে সেই লোকটা আত্মার হাত থেকে বাঁচাতে চায়। আর আপনারা চ্যাপ্টার 1-এর সেই দিনটার কথা মনে করুন যেখানে রেনাই তার মেয়েকে ঘরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এটা মূলত ঠিক সেই ঘটনা। এই সময় যখন লোকটি রেনাইয়ের উপর ডমিনেট করছিল তখনই অ্যালিসের আত্মা এসে জশকে বাঁচিয়ে বলে এই অশরীর জগতের সাথে মনুষ্য জগতের কোনো সময়ের মিল নেই, এবং এই কারণে জশের আত্মা এখানে আসতে পেরেছিল। অ্যালিস জশকে বলে এই মুহূর্তে তার আত্মা যদি নিজের শরীরে ফেরত যেতে না পারে তাহলে পার্কার আত্মা তাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। তাই তাদের প্রথম করণীয় হলো
হলো পার্কারের বাড়ি অশরীরী জগতে খুঁজে বের করা। কিন্তু যশের এই ব্যাপারে কিছুই মনে নেই, কারণ অ্যালিস যখন মাইন্ড ইরেজ করেছিল তখন ঘটে যাওয়া সব স্মৃতি মুছে দিয়েছিল, যা আমরা চ্যাপ্টার 1 এর শুরুতে দেখেছি। তাহলে তাদের কাছে একমাত্র উপায় ছিল ছোট যশ। তখনই তারা সেই সময়ে পৌঁছায় যখন ছোট যশকে সেই বাড়িতে ভূত বিরক্ত করত, এবং অ্যালিস যেই সময় তার মাথা থেকে স্মৃতি মুছে দিতে সাহায্য করেছিল। অর্থাৎ এটি ছিল মুভিতে দেখানো প্রথম সিনটাই। এই সময় তারা ছোট যশের কাছে পার্কারের ঠিকানা জিজ্ঞেস করায় সে তার আঙ্গুল তুলে একটি দিকে নির্দেশ করে। সেই সময় অ্যালিস বুঝতে পারে না যশ এটা কি করছে। অশরীরের জগতে থাকা অ্যালিসের আত্মা সেটা বুঝতে পারে যে সেদিন যশ হাত তুলে পার্কারের ঠিকানা দেখাতে চেয়েছিল, আর সেই সময়ের ফুটেজ সেই টেপ রেকর্ডার ছিল বলেই স্পেক্স আর টাকার ভিডিও ফুটেজ ব্রাইটনেস বাড়িয়ে বড় যশকে ছোট যশের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এদিকে রেনাই বাড়িতে সে পৌঁছালে যশ তাদের উপর হামলা করে। এই মুহূর্তে যশের বাড়িকে পার্কার পুরোপুরি পজেস্ট করে নিয়েছিল। যশ লরেন্সকে রুমে বন্ধ করে তাকে গলা টিপে মারতে যাবে, তখনই পিছন থেকে ডাল্টন চলে আসে। ডাল্টন যশের মাথায় বেসবল ব্যাট দিয়ে জোরে আঘাত করে। তখন রেনাই সুযোগ বুঝে বাচ্চাকে নিয়ে বেসমেন্টে লুকিয়ে পড়ে। এদিকে অশরীরী জগতে তারা পার্কারের ঘর খুঁজে পেতে সক্ষম হয়। সেখানে তারা দেখতে পায় যে পার্কারের মা তার ছেলের উপর টর্চার করছে, কারণ তিনি চাইতেন তার ছেলে যেন মেয়েদের মতো হয়। তাই তিনি পার্কারকে সবসময় মেয়েদের ড্রেস পরিয়ে রাখতেন এবং তাকে মার্লি বলে রাখতেন। মিশেল তাদের দেখতে পেয়ে জোরে চিৎকার করে ওঠে। তখন তারা সিটকে রুমের বাইরে চলে যায়। এদিকে ডাল্টন রেনাইকে বলে ঠিক যেমন তার বাবা তাকে অশরীরী জগতে খুঁজে পেয়েছিল, তেমনি তার বাবাকে বাঁচাতে হলে ডাল্টনের অশরীরী জগতে যেতে হবে, যাতে সে তার বাবার আত্মাকে ফিরিয়ে আনতে পারে। ডাল্টন ঘুমিয়ে পড়লে তার আত্মা অশরীরী জগতে পৌঁছে যায়, আর তখনই যশ রেনাইকে খুঁজে পায়। এদিকে অ্যালিস পার্কার রুমের বাইরে ছোট পার্কারের আত্মাকে দেখতে পায়। অ্যালিস তাকে রিকোয়েস্ট করে যেন সে তাদের এখান থেকে বেরোতে সাহায্য করে। তখন ছোট পার্কার অ্যালিসকে বলে সে তার মায়ের সব স্মৃতি মুছে দিক, যাতে তার আত্মা শান্তি পায়। অপরদিকে অশরীরী জগতে থাকা মিশেল যশকে মারতে উদ্যোগ হয়। তার প্রভাব আসল জগতে থাকা যশের উপর পড়ায় এবং রেনাই আর ডাল্টনের ফাস্টারকে মারতে উদ্ধত হওয়া। অ্যালিস মিশেলকে খুঁজে পেয়ে তাকে জোরে জোরে মারতে থাকে, ফলে পার্কারের মাথা থেকে তার মায়ের স্মৃতি মুছতে শুরু করে, যার প্রভাব যশের মধ্যে থাকা পার্কারের উপর এসে পড়ে। অ্যালিস এবার যশ আর কালকে আসল জগতে ফিরে যেতে বলে, আর নিজে সেখান থেকে উধাও হয়ে যায়। কাল আর যশ এবার মনুষ্য জগতে ফিরে আসার জন্য রাস্তা খুঁজতে থাকে। তখনই যশ ডাল্টনের গলার আওয়াজ শুনতে পায়। ডাল্টনের আত্মার সাহায্যে তারা মনুষ্য জগতে নিজের শরীরে ফিরতে সক্ষম হয়। এরপর আমরা দেখি সবকিছু নর্মাল হয়ে গিয়েছে। কার্ল এবার ডাল্টন আর যশের স্মৃতি মুছে দিতে সাহায্য করে, যাতে তারা আর সেই জগতে না যেতে পারে। এই মুভির একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই স্পেক্স আর টাকার অ্যালিসের নামে একটি মেয়ের বাড়িতে যায়, যার সাথে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছিল। আর তখনই আমরা দেখতে পাই অ্যালিসের আত্মা তাদের মধ্যে দিয়ে সেই রুমে প্রবেশ করেছে, কিন্তু অ্যালিসকে শুধুমাত্র সেখানে থাকা একটি ছোট মেয়ে দেখতে পাচ্ছিল। অ্যালিসের কাছে গেলে অ্যালিস তার পিছনে কাউকে দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে যায়। আর এখানেই ইনসিডিয়াস চ্যাপ্টার 2 এর মুভি শেষ হয়ে যায়।